আচ্ছা গাইস, অডিও ভিডিও ক্লিয়ার আছে? সব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? এবার কমেন্ট করো সবাই। আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অডিও ভিডিও ক্লিয়ার আছে? একবার কমেন্ট করে জানাও। একবার কমেন্ট করে জানাও সব ঠিক আছে কিনা। চলো, আজকে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পার্ট 5 যেটা রয়েছে, তো প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পার্ট 5 যেটা রয়েছে সেই পার্ট 5 তোমার পার্ট 5টাই আজকে কন্টিনিউ হবে, কারণ জিপিএসটা বাকি ছিল। তো তোমরা মনে রাখবে, জিআই রিমোট সেন্সিংটা পার্ট 4-এ করিয়েছি আমরা। যতগুলো পার্ট 4-এর ক্লাস থাকবে সব রিমোট সেন্সিং হয়েছে সেখানে। পার্ট 5-এর মধ্যে জিআইএস প্লাস জিপিএস কমপ্লিট হবে, ঠিক আছে? জিপিএসটা আজকে হয়ে যাবে, পার্ট 5 কমপ্লিট হবে। পার্ট 6 থেকে আমাদের স্ট্যাটিস্টিক্স আসবে, এটা একটু মাথায় রাখবে তোমরা। পার্ট 6 থেকে কি আসবে? পার্ট 6 থেকে স্ট্যাটিস্টিক্স আসবে। পার্ট 6 থেকে কি আসবে? পার্ট 6 থেকে আসবে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাট আসবে পার্ট 6 থেকে, স্ট্যাট। ঠিক আছে? তো এটা তোমরা মাথায় রাখো। আর তোমাদের মক টেস্ট অলরেডি লাইভ রয়েছে, ঠিক আছে? সানডে অবধি, কালকে অবধি আছে। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে মক টেস্টটা দাও। এই মক টেস্টটা দিলে তোমাদের র্যাঙ্ক লিস্ট জানতে খুব ভালো হেল্প হবে, ঠিক আছে? চলো তাহলে আজকে ক্লাস আমরা স্টার্ট করি। এগুলো পড়া হয়ে গেছিলো, হিস্ট্রি অফ জিএনএসএস থেকে বাকি ছিল আমাদের, রাইট? হিস্ট্রি অফ জিএনএসএস থেকে বাকি ছিল। তার আগে একবার বলো অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছ কিনা একবার জাস্ট জানাও। দেখতে শুনতে পাচ্ছ কিনা একবার কমেন্ট করে জানাও ঝটপট করে। একবার কমেন্ট করে জানাও সব কিছু দেখতে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। ওকে, চলো। তো হিস্ট্রি অফ জিএনএসএস আমরা কি পড়বো? জিএনএসএস এ কীভাবে হিস্ট্রি হলো, নেভিগেশন স্যাটেলাইট কাকে বলে আগের দিন আমরা দেখেছি, হোয়াট ইজ নেভিগেশন স্যাটেলাইট। তো আজকে আমরা দেখবো নেভিগেশন স্যাটেলাইটের ইভলিউশন বা হিস্ট্রি কীভাবে তৈরি হলো সেটা আমরা দেখবো। প্রথম বলছে এটা প্রিমিটিভ নেভিগেশন সিস্টেম হুইচ ইজ নোন অ্যাজ লোরান, লং রেঞ্জ নেভিগেশন। লোরানের ফুল ফর্ম হচ্ছে লং রেঞ্জ নেভিগেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াজ ডেভেলপড ইন আর্লি 1940s বাই ইউএসএ। তাহলে প্রথম নেভিগেশন স্যাটেলাইট কে তৈরি করেছিল? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কত সালে? 1940-এ, 1940s-এ, যার নাম ছিল কি লোরান, লং রেঞ্জ নেভিগেশন। যেটা কাজ করতে শুরু করে কবে থেকে? 1943-তে, 1943 সাল থেকে যেটা কাজ করতে শুরু করে। লোরান ওয়াজ দ্য ফার্স্ট রেডিও নেভিগেশন সিস্টেম দ্যাট প্রোভাইড এইড টু মেরিন রেডিও নেভিগেশন। তাহলে এই যে নেভিগেশনটা এসেছিলো এটা কিন্তু শুধুমাত্র সমুদ্রে নেভিগেশনের ক্ষেত্রে কাজে লাগতো, মানে সমুদ্রের নিচে কোথায় কি রয়েছে সেগুলোকে জানতে আমরা সাহায্য করতো। মানে এমন কিছু না ল্যান্ড সারফেসের ওপর কোথায় কি রয়েছে সেটা জানতে পারবো না,
শুধুমাত্র সমুদ্রের নিচে কোথায় কি রয়েছে সেটা খুঁজে বার করতে এই স্যাটেলাইটটা হেল্প করতো আমাদের, সেই জন্য এর নাম ছিল লোরান, লং রেঞ্জ নেভিগেশন। ঠিক আছে, আমেরিকা তৈরি করেছিল 1940-এ। It was based on the principle of time difference between the receipt of signal from pair of radio transmitter. মানে ব্যাপারটা কিভাবে হতো, ধরো আমি তোমাকে যদি বলি কিভাবে এটা করা হতো, এটা যদি তোমাকে ডিটেলস বলা হয় বিষয়টা যে কিভাবে হতো বিষয়টা, তাহলে দেখো দেখো তাহলে আমি তোমাদেরকে বলছি, ধরো এটা কিভাবে হয় এই বিষয়টা যদি আমি দেখি ছবি এঁকে বিষয়টা কিভাবে হচ্ছে। তো হ্যাং করছে না, হ্যাঁ তো কি হচ্ছে, ধরো এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে, এটা ধরো সি, এর নিচে হচ্ছে সমুদ্র রয়েছে, ঠিক আছে, এর নিচে হচ্ছে সি রয়েছে, এটা হচ্ছে ওয়াটার লেভেল। তো ধরো তুমি কি করলে এই নেভিগেশন স্যাটেলাইটের মাধ্যমে তুমি কি করলে, ধরো তুমি একটা কোনো রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে তুমি একটা কোনো সাউন্ড পাঠালে, ঠিক আছে, এবার এই সাউন্ডটা রিফ্লেক্ট করে আবার কি হবে তোমার কাছে এবার ফিরে আসবে। এবার কোনো সাউন্ড ফিরে আসতে লাগছে 10 মিনিট, কোনোটা লাগছে 1 আওয়ার, ঠিক আছে। তো সেটা ডিপেন্ড করবে কী ওপর, যেখান থেকে রিফ্লেক্ট হচ্ছে সেই মেটেরিয়ালটার এলিমেন্টটা কী দিয়ে তৈরি রয়েছে তার উপর ডিপেন্ড করছে, বা সেটা কতটা ডেপথে রয়েছে কতটা গভীরতায় রয়েছে তার উপর ডিপেন্ড করে ডেপথ। তাহলে এলিমেন্ট ডেপথ কী উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে, এবং এটা কত গভীরতায় রয়েছে। যদি এটা অনেক বেশি গভীরে থাকে তাহলে আসতে সময় লাগবে, এবং সেটা এলিমেন্টটা কি সেটাও দেখতে হবে কী উপাদান দিয়ে তৈরি। তো এইটাই হচ্ছে মানে লো রান বা লং রেঞ্জ নেভিগেশন ইউজ করাতে, যেটা অনলি আমরা রেডিও ট্রান্সমিটারটা কিসের ক্ষেত্রে ইউজ করতাম, সমুদ্রের ক্ষেত্রে বা মেরিন নেভিগেশনের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ, মানে ইউএস এটাকে ইউজ করতো, শুধু আমেরিকা এটা ইউজ করতো। ইট কভার্ড অনলি 5% অফ দ্য আর্থ সারফেস, জাস্ট প্রোভাইড 2 ডাইমেনশনস ইনফরমেশন। আমি আগের দিনই বলেছিলাম তোমাদেরকে, ছবি দেখিয়েছিলাম যে জিপিএস এর প্রধান কাজ কিন্তু 3 ডাইমেনশন দেখানো, 3D ইমেজ প্রোভাইড করা, যেটা আগের দিন তোমাদের গুগল আর্থ খুলেও দেখিয়েছিলাম। কিন্তু এই যে নেভিগেশন স্যাটেলাইটটা এসেছিলো এটা কিন্তু 2 ডাইমেনশনাল সারফেস, এই যে শুধুমাত্র ল্যাটিটিউড আর লংিটিউডকে দেখাতো, কোনো রকম হাইটকে কিন্তু দেখাতো না, কারণ জলের নিচে তো সুতরাং ডেপথটা দেখালেই হবে, ল্যাটিটিউড আর লংিটিউড, কোনো রকম হাইট বা ডেপথ এগুলো কিছু হাইট বা ডেপথ এগুলো কিন্তু কিছু কিন্তু এই লো রান স্যাটেলাইটের মধ্যে দেখানো হতো না, ঠিক আছে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট কি বলছে, উইথ অ্যান অ্যাকুরেসি আপ টু কত, অ্যাকুরেসি কত ছিল 250 মিটার, মানে তোমাদের যে স্পেশাল রেজলিউশন পড়িয়েছিলাম সেই অনুযায়ী 250 মিটার এরিয়াকে দেখানো হচ্ছে এখানে। তো ডিউরিং দ্য আর্লি 1960s, তাহলে 1940 সালে এসব ঘটনা ঘটছে, ঘটতে ঘটতে যখন 1960-এ এলো তখন দ্য ইম্পর্টেন্স অফ জিএনএসএস ওয়াজ ফার্স্ট রিয়েলাইজ দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্পেস। এবার আমেরিকা বুঝলো 1960-এ এসে যে না, আমাদের নেভিগেশনকে আরও বেশি ইমপ্রুভ করা দরকার, এইভাবে শুধুমাত্র মেরিন নেভিগেশন করে বা 2D নেভিগেশন করে আমাদের থেমে থাকলে হবে না, আমাদেরকে আরও বেশি এটা নিয়ে ভাবতে হবে, আরও বেশি এটাকে ইমপ্রুভ করতে হবে। তো সেই কারণের জন্য অ্যাজ এ কনসিকুয়েন্স সেভারাল ইউএস গভর্নমেন্ট এজেন্সি started putting effort for designing and developing satellite system for the determination of 3-dimensional position। তাহলে সেই সময় ইউএসএ ডিপার্টমেন্ট অফ স্পেস প্রচুর পরিমাণে কি করছিল, তারা রিসার্চ করছিল যাতে কি করে এই নেভিগেশন সিস্টেম যেটা 2 ডাইমেনশনাল ছিল সেটাকে কি করে কনভার্ট করে যেটা 3 ডাইমেনশনাল এরিয়াতে 3 ডাইমেনশনাল বিষয়ে যেটা নিয়ে আসা যায় তার চেষ্টা করছিল, ঠিক আছে, যেটা এখন আমরা দেখতে পাই 3 ডাইমেনশনাল নেভিগেশন সিস্টেম আমরা এখন দেখি। So the result of such effort led to a development of navigation systems such as Omega। তাহলে সবাই জানে যে তুমি যদি সঠিকভাবে চেষ্টা করো তাহলে সত্যিই তার একটা ভালো ফল পাবে। তো ইউএসও এইভাবে চেষ্টা করছিল কি করে 2D যে লং রেঞ্জ নেভিগেশন যেটা ছিল 1960s-এ যেটা এসেছিল, 1940s-এ যেটা এসেছিল সেটাকে কি করে 1960s থেকে তারা রিসার্চ করছিল যে কি করে এটাকে 3 ডাইমেনশনাল স্পেসে আমরা এটাকে স্থানান্তর করতে পারি বা চেঞ্জ করতে পারি। এরকম ভাবতে 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 ফাইনালি তারা যে আউটকামটা পায় তার নাম হচ্ছে ওমেগা বলে একটা স্যাটেলাইট নিয়ে আসে, ওমেগা। ইট ওয়াজ এটা কে তৈরি করেছিল, জন আলভিন পিটস, যাকে আমরা ফাদার অফ ওমেগা বলতে পারি। কি বলি, ফাদার অফ ওমেগা, মনে থাকবে। তাহলে এর নাম কি, জন আলভিন পিটস, নাম কি ফাদার অফ ওমেগা, জন আলভিন পিটস, যাকে আমরা বলি ফাদার অফ ওমেগা। ইট ওয়াজ ডান বাই জন আলভিন পিটস, যাকে আমরা বলি ফাদার অফ ওমেগা। ইট বিকাম অপারেশনাল ইন 1971। তাহলে গল্পটা এরকম, তাহলে এটাকে গল্পের মতো তোমরা মনে রাখো। প্রথম 1940s-এ কি হলো, লো রান লং রেঞ্জ নেভিগেশন এলো, যেটা কি করলো সমুদ্রের মধ্যে শুধুমাত্র নেভিগেশন করলো, যেটা রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে করছিল।
এবার তারা 2 ডাইমেনশনাল সারফেসকে শুধু দেখাচ্ছে, 3 ডাইমেনশন দেখাচ্ছে না। তো 1960s থেকে ইউএসএ ডিপার্টমেন্ট অফ স্পেস এটা নিয়ে প্রচুর ভাবতে শুরু করে যে কি করে এটাকে আরো ইমপ্রুভ করা যায়, 2 ডাইমেনশনটাকে 3 ডাইমেনশনে পরিবর্তন করা যায়। তো ফাইনালি ভাবতে তারা 1971 নাগাদ একটা নতুন স্যাটেলাইট তৈরি করে, যেটা নেভিগেশনের ক্ষেত্রে একটা 3 ডাইমেনশন ডেটা প্রোভাইড করছে, তার নাম হচ্ছে ওমেগা। এবং এটা তৈরি করেছিল যে প্রধান সায়েন্টিস্ট যিনি ছিলেন তার নাম জন অ্যালভিন প্রিস, যাকে ফাদার অফ ওমেগা বলে উল্লেখ করা হয়। এটা ফাইনালি কাজ করতে শুরু করে কবে? 1997, 1971 সাল থেকে চলে এসেছিল 1971-এ। তো ফাইনালি এটা অপারেশনাল হয়, কাজ করতে শুরু করে 1997-এ। So it was the first radio navigation system for aircraft which was operated by US in corporation with 6 partner। আচ্ছা, এই যে তৈরি করেছিল এটা কিন্তু কি হচ্ছিল, এয়ারক্রাফটের জন্য তৈরি হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখো। আগেরটা যেমন নেভিগেশনের জন্য তৈরি হয়েছিল, মানে মেরিন নেভিগেশন, এটা কিন্তু এয়ারক্রাফটের জন্য তৈরি হলো। তাহলে পরীক্ষা আসতে পারে যে তোমার ধরো ওমেগা লোরান কিসের জন্য হয়েছিল? লোরান কিন্তু আমি তোমাকে লিখে দিচ্ছি, লোরান যেটা তৈরি হয়েছিল 1940s-এ। তাহলে 1940s-এর যে লোরান তৈরি হয়েছিল সেটা ছিল কি ছিল? ওশান মেরিন নেভিগেশন, ওশান নেভিগেশন, ঠিক আছে। আবার 1971 বা যেটা তোমার স্টার্ট হলো 1997 থেকে কাজ করতে শুরু করলো, যার নাম কি হলো? নাম হচ্ছে তোমার ওমেগা। ওমেগা তাহলে কি করতে শুরু করলো? ওমেগা যেটা হচ্ছে এয়ারক্রাফট কোথায় রয়েছে, এয়ারক্রাফট, তাহলে এয়ারক্রাফট কোথায় রয়েছে তার কিন্তু নেভিগেশন করতে শুরু করলো। মানে প্লেন কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মানে ব্যাপারটা এরকম। ধরো তুমি প্লেনকে তো ট্র্যাক করতে হবে, কারণ না হলে প্লেন কোন জায়গায় রয়েছে তুমি তো বুঝতে পারবে না। ধরো প্লেন কি রয়েছে, ধরো তোমার প্লেনটা এরকমভাবে মুভ করছে, ঠিক আছে। এদিকে ধরো প্লেনটা যাচ্ছে, এদিকে যাচ্ছে, মুভ করছে। তার প্লেনটাকে তো তোমায় ট্র্যাক করতে হবে যে প্লেনটা এখন কোথায় আছে, ঠিক আছে। তবেই তুমি খোঁজ দিতে পারবে তাকে যে এয়ারপোর্টে, অন্য এয়ারপোর্টে যে কখন পৌঁছাবে বা কিভাবে পৌঁছাবে। তাই এই এয়ার নেভিগেশনটাই যেটা করা হলো সেটা কি করলো? ওমেগা। এয়ার নেভিগেশন কি করলো? ওমেগা, ঠিক আছে। আগে লো রান করছিল কি? মেরিন নেভিগেশন, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তো ফাইনালি কি বলছে, আচ্ছা এই যে ওমেগাটা তৈরি হলো এটা আমেরিকা একা করেনি, 6খানা পার্টনারকে নিয়ে করেছিল। কে কে? সে পার্টনারের মধ্যে ছিল আর্জেন্টিনা, নরওয়ে, লিবেরিয়া, ফ্রান্স, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো নেক্সট বলছে ইট এনেবল দ্য শিপ অ্যান্ড এয়ারক্রাফট টু ডিটারমাইন দেয়ার পজিশন বাই রিসিভিং ভেরি লো ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল। সো ডিউরিং দ্য সেম টাইম, মানে শুধুমাত্র এয়ারক্রাফটই নয়, শিপ যেগুলো মেরিন শিপ রয়েছে, যেমন প্লেন যেমন কোথায় রয়েছে সেটা যেমন ওমেগা আইডেন্টিফাই করতে পারছে, তেমনি সমুদ্রের মধ্যে একটা জাহাজ কোন জায়গায় রয়েছে, মানে সে কোথা দিয়ে ভাসছে বা তার পজিশনটা কোথায়। ধরো একটা জাহাজ সমুদ্রের মধ্যে রয়েছে কোন জায়গায়, তো আমি ঘরে বসে এই ওমেগার মাধ্যমে আমি জানতে পারবো যে জাহাজটা অ্যাকচুয়ালি কোন জায়গায় রয়েছে এখন। যেমনি প্লেনের ক্ষেত্রেও সেটা আমরা করতে পারছি। তাহলে ওমেগা শুধুমাত্র এয়ারক্রাফটই নয়, মেরিন মানে সমুদ্রের মধ্যে যে জাহাজগুলো রয়েছে শিপ, সেগুলোকেও কিন্তু তার পজিশন ডিটারমাইন করতে সাহায্য করে। So during the same time, US developed and deployed first satellite based on navigation satellite system known as Transit. তাহলে এই সময় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আরেকটা নেভিগেশন স্যাটেলাইট তৈরি করলো, যার নাম দিল কি? ট্রানজিট। কি নাম দিল? ট্রানজিট। ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট বলছে দিস সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ নাভস্যাট। এই ট্রানজিটের নাম কি? আসল নাম হচ্ছে নাভস্যাট। কি বলে? নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তার কি নাম? নেভি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। কি নাম? Navy Navigation Satellite System, because it was primarily used by US Navy for determining accurate location information, ঠিক আছে। তাহলে এটা কেন নেভি দিয়ে নাম হচ্ছে? কারণ এটা নেভি, যারা আর্মি, ইউএস এর যারা আর্মি, তারা মেনলি এটাকে ইউজ করতে বলে। তাহলে প্রথমটা যেটা ইউজ হয়েছিল কি? পুরোপুরি মেরিন। তারপর ওমেগা এলো এয়ারক্রাফট অ্যান্ড সমুদ্রের মধ্যে জাহাজগুলো কোথায় রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এরপর হলো মিলিটারি পারপাস, মানে আর্মিরা নিজেদের জন্য একদম, মানে তাদের যাতে সুবিধা হয় তার জন্য ইউএস একটা নেভিগেশন স্যাটেলাইট করলো, যার নাম হচ্ছে নাভস্যাট, নেভি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো ঠিক আছে। সো ট্রানজিট প্রোভাইড দ্য কন্টিনিউয়াস নেভিগেশন স্যাটেলাইট সার্ভিস ফ্রম 1964 টু 1996। তাহলে এটা কত সাল থেকে কত সাল দিয়েছে? 64 থেকে 1996। আবারও যদি আমি এটাকে হিসাব করে দিই তাহলে কি হচ্ছে, এরকমভাবে দাঁড়াচ্ছে জিনিসটা, যে প্রথম 1940s-এ এলো, তাহলে কি বলছে? 1940s-এ এলো তোমার লোরান, ঠিক আছে। তারপর কি বলছে? 1971 বা ওই 1995 যে সময়টা ছিল ওই সময় এসেছিল বোধহয় ওমেগা। কি এলো? ওমেগা এলো। নেক্সট এটা দেখো 1964 থেকে 1996। তাহলে 1964 থেকে 1996 মানে এই ওমেগার সাথে সাথেই এই সময় যেটা তৈরি হলো কি বলছে? ট্রানজিট। এই সময় যেটা তৈরি হলো ট্রানজিট বা যেটাকে বলা থাকে নেভি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, নাভস্যাট, বা যার নাম ছিল নাভস্যাট।
নাভসাট, এগুলো ইম্পর্টেন্ট যে কিভাবে কি তৈরি হলো, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা যেটা পড়বো, ইট ওয়াজ অলসো ইউজ ফর জিওডেটিক অ্যান্ড হাইড্রোগ্রাফিক সার্ভে। বলছে দ্য অ্যাডভেন্ট অফ জিপিএস মেড ট্রানজিট অ্যান্ড অ্যাবসোলেট সিস্টেম অ্যাজ এ কনসিকুয়েন্স ইটস নেভিগেশন সিজড ইন 1996, মানে 1996 সালে ট্রানজিট পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, আর কিন্তু মানে এটাকে কাজ করানো হলো না। সো নেক্সট কি বলছে, দ্য মেজর ব্রেক থ্রু কেম উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য আমেরিকান নাভস্টার জিপিএস, যেটা আমরা এখন বর্তমানে ইউজ করি। এত কিছু করতে করতে দেখো রিসার্চ কিন্তু একেবারেই জিপিএস কিন্তু আবিষ্কার করতে পারেনি, স্টেপে স্টেপে হয়, যে কোনো ভালো কিছু জিনিস স্টেপে স্টেপে হয়। তাহলে প্রথম লোরান এলো, তারপর ওমেগা এলো, ওমেগার সাথে সাথে ট্রানজিট বা যেটা নাভসাট সেটা চললো, এরপর যেটা ফাইনালি যেটা আমেরিকা এখন সব থেকে প্রিসাইজ নেভিগেশন সিস্টেম ইউজ করছে তার নাম হচ্ছে নাভস্টার। নাভস্টার নাম কি? নেভিগেশন সিস্টেম উইথ টাইমিং অ্যান্ড রেঞ্জিং গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই যে তোমরা যে জিপিএস ইউজ করো, জিপিএস এর পুরো নাম হচ্ছে নাভস্টার জিপিএস। নাভস্টার ফুল ফর্ম হচ্ছে নেভিগেশন সিস্টেম উইথ টাইমিং অ্যান্ড রেঞ্জিং অ্যান্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম। আবারও বলছি, জিপিএস এর পুরো নাম হচ্ছে নাভস্টার, নেভিগেশন সিস্টেম উইথ টাইমিং অ্যান্ড রেঞ্জিং গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, মোর কমনলি নোন অ্যাজ জিপিএস, যেটাকে আমরা কি বলি? জিপিএস বলি। ওকে, তো এবার যেটা বলছে যে তাহলে জিপিএস তো তৈরি হয়ে গেল, এবার তাহলে বিষয়টা কি বলছে যে জিপিএস, তাহলে জিপিএস এর ক্ষেত্রে আমরা দেখি যে জিপিএস কি কি নিয়ে তৈরি হচ্ছে। when the first satellite was launched, তাহলে জিপিএস এখানটা একটু দেখে নাও, the root of GPS was closely connected to the launch of the Sputnik satellite, former Soviet Union, 1957। তাহলে স্পুটনিক মানে তোমরা সোভিয়েত ইউনিয়ন মানে জানো রাশিয়া, তাহলে রাশিয়া যে স্পুটনিক তৈরি করেছিল 1957-এ, রিমোট সেন্সিং এর সময় পড়িয়েছিলাম, সেই স্পুটনিক যে 1957-এ তৈরি হয়েছিল তার সাথে কিন্তু জিপিএস এর, আমেরিকা যে জিপিএস তৈরি করলো তার একটা লিঙ্ক আছে। বাট এ মডার্ন জিপিএস কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1973। এই যে যখন আমরা যে মডার্ন জিপিএসটা ইউজ করছি সেটা ফাইনালি এসেছিল কত সালে? 1973-তে, ঠিক আছে। এবং যেটা বলছে যে when the first satellite was launched in 1978, GPS was only intended US military application। তাহলে প্রথম কিন্তু ইউএস জিপিএসকে কিসের জন্য ইউজ করা হতো? মিলিটারি পারপাসের জন্য ইউজ করা হতো। কত সালে হয়েছিল? 1978। 73-তে মডার্ন জিপিএস এলো এবং 78-এ জিপিএসকে শুধুমাত্র ইউজ করা হতো মিলিটারি পারপাসের জন্য, ঠিক আছে। কিন্তু ফাইনালি যে টুডে মিলিয়নস অফ জিপিএস রিসিভার্স আর বিং ইউজড ইন ট্রান্সপোর্ট, কমার্স, এখন কিন্তু শুধুমাত্র মিলিটারিরাই ইউজ করে না, ট্রান্সপোর্ট ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে, বিভিন্ন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, যে কোনো ক্ষেত্রেই আমরা জিপিএসকে ইউজ করি। সো মিড দ্য 1980s দ্য সিস্টেম ওয়াজ মেড অ্যাভেলেবল ফর সিভিলিয়ান ইউজেস, স্পেশালি ইন কি বলছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। By 1994, complete constellation of 24 satellite was in orbit. Initiation of GPS system full operational capability. ঠিক আছে, তাহলে জিপিএস এর ক্ষেত্রে কতগুলো স্যাটেলাইট ইউজ করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে। 1994 সালে এটা কমপ্লিট জিপিএস এর ক্ষেত্রে 24খানা স্যাটেলাইটকে ইউজ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে জিপিএস স্যাটেলাইট তৈরির জন্য, মানে জিপিএস যে কনসেপ্টটা তার জন্য 24খানা স্যাটেলাইট। এই যে ধরো, এই যে মানে কীরকম ব্যাপার, ধরো এটা জিপিএস এর অরবিট, আমি এটা কথা বলছি, ধরো এই একটা জিপিএস এর অরবিট, কথা বলছি, তাহলে একটা অরবিটে 24খানা স্যাটেলাইট লাগানো আছে, তবে গিয়ে একটা টোটাল সিস্টেমটা, তবে গিয়ে একটা জিপিএস তৈরি হচ্ছে, বা যাতে খুব প্রিসাইজ যে কোনো জায়গার খুব সুন্দরভাবে আমরা জানতে পারি কে কোথায় রয়েছে না রয়েছে। এই জন্যই জিপিএস এত প্রিসাইজ উত্তর দিতে আমাদের পারে, যে কোথায় জিপিএস এর মাধ্যমে তুমি দেখবে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এখন যে মোবাইলের ক্ষেত্রে তোমরা দেখবে অনেক সময় মাসের শেষে আপডেট আসে যে তুমি এক মাসে কোথায় গেছো, কী কী করেছো, সব কিছু রেকর্ড থাকে, ঠিক আছে। তো সব কিছু কিন্তু জিপিএস এর মধ্যে থাকে। তো এই যে জিপিএস কিন্তু, তো এই নেভিগেশন সিস্টেম কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নাম রয়েছে। যেমন তুমি দেখো, যদি সোভিয়েত ইউনিয়নে যে মানে ছিল, যেমন ইউএস এর নেভিগেশন সিস্টেমের নাম কি জানলে? জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, বা নাভস্টার জিপিএস, নেভিগেশন স্যাটেলাইট উইথ টাইমিং অ্যান্ড রেঞ্জিং গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর রাশিয়ার যে নেভিগেশন সিস্টেম তার নাম হচ্ছে গ্লোনাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে কার জিপিএসে কী নাম, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট যে রাশিয়ার কী নাম সেটা কিন্তু দিতে পারে। আচ্ছা, বেসিক্স অফ জিএনএসএস, এই গেল হিস্ট্রি।
হিস্ট্রিটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এবার আমরা পড়বো বেসিক অফ জিএনএসএস। তো বেসিক অফ জিএনএসএস কি বলছে, বলছে দ্য প্রেজেন্ট মেনলি টু কোর কনস্টেলেশন অফ জিএসএস, নেমলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম কমনলি নোন অ্যাজ জিপিএস, অ্যান্ড রাশিয়ান ফেডারেশন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যেটাকে বলে গ্লোনাস। তাহলে দুটো দেশ, একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া, এদের যে নেভিগেশন সিস্টেম রয়েছে, ইউএসএরটার নাম হচ্ছে জিপিএস আর রাশিয়ার যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে গ্লোনাস। কী নাম হচ্ছে? গ্লোনাস। এই দুটো নেভিগেশন সিস্টেমই হচ্ছে ভারত মানে পুরো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নেভিগেশন স্যাটেলাইট। বাকি যত নেভিগেশন স্যাটেলাইট রয়েছে, যেমন ধরো গাগান রয়েছে ইন্ডিয়ার, গ্যালিলিও রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। গ্যালিলিও হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের, গাগান ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেমের নাম হচ্ছে গাগান। এগুলো হচ্ছে সেকেন্ড, মানে এগুলো হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার, জিপিএস এবং হচ্ছে গ্লোনাস। ঠিক আছে? তো এবার বলছে দ্য অপারেশনাল জিএনএসএস সাচ এস জিপিএস অ্যান্ড গ্লোনাস আর কম্বাইন্ড ইন্টু এ সিঙ্গেল ক্যাটাগরি নোন অ্যাজ জিএনএসএস 1। তাহলে দুটো ক্যাটাগরি হয়, জিএনএসএস 1 এবং জিএনএসএস 2। জিএনএসএস 1-এর মধ্যে কোন রয়েছে? আমেরিকা এবং রাশিয়া, এই দুজনের যে নেভিগেশন সিস্টেম সেটা জিএনএসএস 1-এর মধ্যে পড়ে। বাকি ধরো গ্যালিলিও, ঠিক আছে, ধরো চাইনিজ কম্পাস, মানে চাইনিজ কম্পাস মানে চায়নার, জাপানের যে নেভিগেশন সিস্টেম, ইন্ডিয়ার যে নেভিগেশন সিস্টেম, ইন্ডিয়ান রিজিনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, এগুলো সব হচ্ছে জিএনএসএস 2, মানে সেকেন্ডারির মধ্যে পড়ছে, সেকেন্ড। ফার্স্ট হচ্ছে আমেরিকা এবং রাশিয়া, এই দুজনের যে নেভিগেশন সিস্টেম জিপিএস অ্যান্ড গ্লোনাস, এটা জিএনএসএস 1-এর মধ্যে পড়ছে। বাকি ধরো গ্যালিলিও ফ্যালিলিও যা যা আছে সবটাই কিন্তু তোমার, গ্যালিলিও বলতে ইউরোপের, ঠিক আছে, গ্যালিলিও হচ্ছে ইউরোপের, আগেই বললাম গ্যালিলিও হচ্ছে ইউরোপের। চাইনিজ চাইনিজ হচ্ছে চাইনিজ কম্পাস হচ্ছে চায়নার, জাপানিজ কোয়াসি জেনিথ স্যাটেলাইট সিস্টেম সেটা হচ্ছে জাপানের, আর ইন্ডিয়ান রিজিয়ন নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম যেটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি IRNSS। ইন্ডিয়ান নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের নাম হচ্ছে IRNSS, ইন্ডিয়ান রিজিয়ন নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যার আগের নাম ছিল গাগান। ঠিক আছে, আগের নাম ছিল গাগান বা নাভিকও বলা যায়, নাভিক। ঠিক আছে, এই IRNSS-কে আমরা নাভিক বলি, যার আগের নাম ছিল গাগান। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ার। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন দেশের কোনটা নাম। আমি আবারও বলছি যে কোন দেশের কোন স্যাটেলাইটের কী নাম, মানে তোমার নেভিগেশন স্যাটেলাইট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন যদি তুমি ধরো, ঠিক আছে, নেভিগেশন স্যাটেলাইট কোন দেশের কী নাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন তুমি ধরো, যদি আমি একবার তোমাদের সামারি করে দিই, যে আমেরিকার ক্ষেত্রে যদি হয়, ইউএসএ আমেরিকার ক্ষেত্রে যদি হয়, তার নেভিগেশন স্যাটেলাইটের নাম কী হচ্ছে? নাভস্টার জিপিএস। কী নাম? নাভস্টার জিপিএস। কী নাম? নাভস্টার জিপিএস। নাভস্টার মানে হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট উইথ টাইমিং অ্যান্ড রেঞ্জিং গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, রাশিয়ার যেটা রয়েছে, রাশিয়ান নেভিগেশন সিস্টেমের নাম কি? রাশিয়ান নেভিগেশন সিস্টেমের নাম হচ্ছে গ্লোনাস। কী নাম হচ্ছে? গ্লোনাস। ঠিক আছে, ইউরোপের নাম কি? ইউরোপের নাম হচ্ছে গ্যালিলিও। ইউরোপের নাম কি বললাম? গ্যালিলিও। ঠিক আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে কি বললাম? ইন্ডিয়ার আগের নাম ছিল হচ্ছে নাভিক। ইন্ডিয়ার আগের নাম ছিল হচ্ছে নাভিক, নাভিক নাম ছিল, এখন সেটা নাম হয়ে গেছে কি? IRNSS, ইন্ডিয়ান রিজিয়ন নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, বা এটাকে আমরা, সরি আগের নামটা ছিল নাভিক না, সরি আগের নামটা ছিল যেটা, সেটা হচ্ছে গাগান। ঠিক আছে, আগের নাম ছিল যেটা হচ্ছে গাগান, গাগান ছিল। আর IRNSS এখন আরেকটা নাম যেটা হয় সেটা হচ্ছে নাভিক। এছাড়া চায়নায় যেটা হয় চাইনিজ কম্পাস, চায়নার নাম কি হয়? চাইনিজ কম্পাস। ঠিক আছে, চাইনিজ কম্পাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ম্যাচিং দিয়ে দিতে পারে, কলম এ কলম বি ম্যাচ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে চলো এই অবধি গেল তাহলে। তো নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ জিএনএস। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কনসেপ্ট হচ্ছে ডিজিপিএস বা ডিফারেন্সিয়াল জিপিএস কাকে বলে। ওয়েন জিপিএস মানে আমেরিকার কথা বলছে, কিন্তু যখনই জিপিএস মনে রাখবে আমেরিকার কথা হচ্ছে। When GPS is used with correction from ground or space-based augmentation system, তাকে বলে ডিফারেন্সিয়াল ডিজিপিএস। আচ্ছা, স্পেস বেসড আর গ্রাউন্ড বেসড, আচ্ছা এখানে আমাদের আগে জানতে হবে সে স্পেস বেসড কাকে বলে, গ্রাউন্ড বেসড কাকে বলে, সেটা আগে পড়ে নিই, তারপর আমরা ডিজিপিএসটা একবার ভালো করে পড়বো। আচ্ছা, কম্পোনেন্ট অফ জিএনএসএস তাহলে কী বলছে? জিএনএসএস কী কী কম্পোনেন্ট হয়? একটা স্পেস সেগমেন্ট হয়, একটা কন্ট্রোল সেগমেন্ট হয়, একটা ইউজার সেগমেন্ট হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু সিইউটিপিজিতে তো এসেছিল এবার যে তিনটে সেগমেন্ট সম্পর্কে, তোমাদের নেটেও কিন্তু ইম্পর্টেন্ট। একটা স্পেস সেগমেন্ট, একটা কন্ট্রোল সেগমেন্ট, একটা হচ্ছে ইউজার সেগমেন্ট, তিনটে সেগমেন্ট হয়। জিএনএসএস এর ক্ষেত্রে তিনটে সেগমেন্ট হয়, একটা স্পেস সেগমেন্ট,
ইউজার সেগমেন্ট, কন্ট্রোল সেগমেন্ট। এই যে তোমরা যদি ছবি দেখো, এইটা হচ্ছে স্পেস, দেখো যেটা স্পেসের মধ্যে রয়েছে স্পেস সেগমেন্ট, এটা হচ্ছে ইউজার সেগমেন্ট। ইউজার সেগমেন্ট বলতে তোমার হাতে যে জিপিএস বা ফোন বা যে কোনো জিপিএস রিসিভার, সেটা হচ্ছে ইউজার সেগমেন্ট। আর কন্ট্রোল সেগমেন্ট হচ্ছে যে স্যাটেলাইটগুলো থাকে তাকে বলে কন্ট্রোল সেগমেন্ট। ঠিক আছে, তো কন্ট্রোল সেগমেন্ট, স্পেস সেগমেন্ট কী বলছে আগে আমি তোমাকে ব্যাপারটা বলে দিই। কন্ট্রোল সেগমেন্ট হচ্ছে কী করে, ধরো তুমি, আমি ব্যাপারটা এরকমভাবে কাজ করে, তোমাকে যদি বলি যে বিষয়টা কিভাবে কাজ করে। ধরো আর্থের মধ্যে, ঠিক আছে, এই আর্থের মধ্যে ধরো এখানে একটা গাছ রয়েছে, তো গাছটা একটা কী করবে, সূর্যের আলো থেকে রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে সেইটা গিয়ে কার কাছে পড়বে, স্যাটেলাইটের কাছে গিয়ে পড়বে। ঠিক আছে, এই স্যাটেলাইটকে আবার যে তার যে সিগন্যালটা সে ক্যাচ করবে কে, সেটা হচ্ছে একটা র্যাডার, যদি কোনো লাগানো থাকে সে ক্যাচ করবে। স্যাটেলাইটের যে র্যাডারটা ক্যাচ করছে সে হচ্ছে তোমার হাতের যে জিপিএসটা রয়েছে সেই জিপিএসকে সেই সিগন্যাল পাঠাবে। তাহলে এই যে স্যাটেলাইটটা সেটা হচ্ছে স্পেস সেগমেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে র্যাডারটা যেটা মাটিতে বসানো আছে এটাকে বলে কন্ট্রোল সেগমেন্ট, কন্ট্রোল সেগমেন্ট। আর এই যে জিপিএস রিসিভারটা তোমার হাতে রয়েছে এটাকে বলে ইউজার সেগমেন্ট। কী বলে এটাকে, ইউজার সেগমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটাই এখানে বলছে, একবার জাস্ট দেখে নাও। তাহলে ইট কনসিস্ট অফ দ্য জিএনএসএস স্যাটেলাইট টেক স্পেস ভেহিকলস দ্যাট সেন্ড টু রেডিও সিগন্যালস ফ্রম স্পেস। কন্ট্রোল বলছে ইট কনসিস্ট অফ এ সিস্টেম ট্র্যাকিং স্টেশন, স্টেশনকে ট্র্যাকিং করার জন্য ইউজ করা হয়। আর তোমার হাতে যে রিসিভারটা থাকে তাকে বলে ইউজার সেগমেন্ট। ওকে, এবার একটা জিনিস তুমি দেখে নাও, ডিজিপিএস তাহলে কাকে বলে। এই যে গ্রাউন্ড অর স্পেস বেসড আর্গুমেন্টেশন, গ্রাউন্ড বেসড আর্গুমেন্টেশন আর স্পেস বেসড আর্গুমেন্টেশন, এটা ব্যাপারটা কি বলছে, হোয়াট ইজ দ্য গ্রাউন্ড বেসড অ্যান্ড স্পেস বেসড আর্গুমেন্টেশন সিস্টেম। মানে ধরো আমি তোমাকে যখন পড়িয়েছিলাম জিপিএস রিমোট সেন্সিং কিছু প্ল্যাটফর্ম হয়, যেমন আমি ধরো তোমাকে বলছি, ধরো আমি একটা গাড়ি, এখানে ধরো আমি একটা গাড়ির মধ্যে আমি একটা এখানে কি করেছি, একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি। ঠিক আছে, এবার এই ক্যামেরা দিয়ে আমি ধরো কোনো একটা জায়গায় ছবি তুলছি। ধরো এখানে রয়েছে একটা গাছ রয়েছে, এখানে একটা চাষের জমি রয়েছে, এগুলো আমি কি করছি, গাড়িটা চলছে এদিকে যাচ্ছে এবং এইগুলো ছবি তুলতে তুলতে যাচ্ছে। তাহলে এখানে আমার যে রিমোট সেন্সিংটা হচ্ছে তার সেটা কিসের সাথে, গ্রাউন্ডের সাথে যুক্ত, সেটাকে বলে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম। কী বলে, গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম। কিন্তু আমি যদি স্পেসে কোনো স্যাটেলাইট পাঠিয়ে দিই যেটা মহাকাশে রয়েছে, তাহলে সেটা গ্রাউন্ডের সাথে তো কোনো যুক্ত নেই। তাহলে সে কি করছে, এবার ও কি করছে, এই যে রেডিয়েশন যেটা পাঠাচ্ছে সূর্য থেকে আসছে সেটা আবার রিফ্লেক্ট করে স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে আমাদের সিগন্যাল পাঠাচ্ছে, আমরা ধরছি। তাহলে এটা গেল স্পেস বেসড, তাহলে এটা গেল গ্রাউন্ড বেসড, এটা হচ্ছে স্পেস বেসড। এই গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম আর স্পেস বেসড প্ল্যাটফর্ম, এই দুটোর মধ্যে যে এরর আসে, যে এরর, অনেক সময় তো এরর আসে কারণ স্পেস বেসড যেটা হয় সেখানে ডিস্টারবেন্স কম থাকে, আর গ্রাউন্ড বেসে ডিস্টারবেন্স বেশি হয়, কারণ এই গাড়িটা নিশ্চয়ই পাহাড়ি জায়গায় যেতে পারবে না, সব জায়গায় পৌঁছাতে পারবে না। তাহলে এই এররগুলোকে দূর করার জন্য যে প্রসেস হয় তাকে বলা থাকে ডিজিপিএস বা ডিফারেন্সিয়াল জিপিএস। ঠিক আছে, এটাকে ডিজিপিএস কনসেপ্ট বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আর এই কম্পোনেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এই টেবিলটাও সাথে সাথে তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টেবিলটাও কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কী কী বলছে দেখো, স্যাটেলাইট একটা রয়েছে, স্যাটেলাইট একটা অপারেটর, একটা কভারেজ, একটা অল্টিটিউড, একটা স্যাটেলাইট ইন অরবিট। ঠিক আছে, স্যাটেলাইট বলছে জিপিএস, জিপিএস মানে কার, আমি আগে বলেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হবে। আর এটা কি হচ্ছে, গ্লোবাল, এটা মাথায় রাখতে হবে, গ্লোবাল। গ্লোবাল মানে হচ্ছে তুমি সারা, মানে এটা এই জিপিএস কিন্তু সারা পৃথিবীর লোকজন ইউজ করে, গ্লোবাল। আর অল্টিটিউড কি, এটা মাটি থেকে কত উচ্চতায় রয়েছে, 20,180। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম জিও স্টেশন স্যাটেলাইট হচ্ছে 36,000 কিলোমিটার। আর পোলার অরবিট যেটা হচ্ছে কত, 300 থেকে 1,000, 300 থেকে 1,000 যেটা পোলার। তাহলে জিও স্টেট, তাহলে 36,000, 300 থেকে 1,000 তো এটা পড়ছে না, কাইন্ড অফ 36,000-এর কাছাকাছি যাচ্ছে। তার মানে তোমাকে এটা বলতে হবে যত নেভিগেশন স্যাটেলাইট আছে, টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, সেগুলো হচ্ছে সমস্ত জিও সিনক্রোনাস বা জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে পড়ে। জিও স্টেশনারি স্যাটেলাইট কোনটা, জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে যেটা, কোনটাকে বলে, জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে যেটা, যদি পড়ে থাকো তাহলে জানবে, জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে যেটা ওয়েস্ট টু ইস্ট মুভ করে, আর পোলার অরবিট হচ্ছে যেটা নর্থ টু সাউথ মুভ করে। তাহলে এই জিও স্টেশনারি স্যাটেলাইট যেটা, সেটাই হচ্ছে আমাদের জিপি, মানে যত নেভিগেশন স্যাটেলাইট রয়েছে সেগুলো এখানে লাগানো হয়। নেভিগেশন, যত নেভিগেশন স্যাটেলাইট সমস্তগুলোই এখানে লাগানো হয়। ঠিক আছে, আচ্ছা, এই স্যাটেলাইটে কতগুলো স্যাটেলাইট রয়েছে, 31টা স্যাটেলাইট রয়েছে। গ্লোনাস হচ্ছে রাশিয়াতে রয়েছে, মানে রাশিয়ার স্যাটেলাইট, যেটা একটা গ্লোবাল স্যাটেলাইট, যেটা অল্টিটিউড হচ্ছে 19,130 কিলোমিটার। স্যাটেলাইট হচ্ছে 24টা রয়েছে। গ্যালিলিও হচ্ছে কার, ইউরোপিয়ান ইউনিয়ন, গ্লোবাল এটাও, এটা হচ্ছে 23,222 কিলোমিটার উচ্চতা রয়েছে মাটি থেকে, মানে আর্থ সারফেস থেকে। এখানে 26খানা স্যাটেলাইটকে ইউজ করা হয়। বাইডু হচ্ছে চায়না, যেখানে গ্লোবাল, এটাও গ্লোবাল, এখানে হচ্ছে 21,528 বা 35,786, এর মাঝামাঝি জায়গায় লাগানো হয়।
স্যাটেলাইট থেকে 48টা। কুয়াস হচ্ছে জাক্সা জাপানের, এটাও গ্লোবাল। এখানে 32,000 থেকে 40,000 অল্টিটিউড হয় মোটামুটি। আর স্যাটেলাইট অরবিট হচ্ছে 4টে। IRNSS হচ্ছে ইসরো, যেটা গ্লোবাল হয়, 36,000 অল্টিটিউড। স্যাটেলাইট অরবিট হচ্ছে 8টা। তোমাদের যেগুলো পড়তে লাগবে, স্যাটেলাইটটা তোমাদের পড়তে লাগবে, ঠিক আছে। তার অপারেটর যেটা রয়েছে কোন দেশে সেটা পড়তে লাগবে। যেগুলো পড়তে লাগবে না সেটা হচ্ছে গ্লোবালটা দরকার নেই তুমি, আর একটা যেটা হচ্ছে স্যাটেলাইটটা কতগুলো স্যাটেলাইট নিয়ে তৈরি হচ্ছে সেটা তোমাদের পড়তে লাগবে। তুমি চাইলেই অল্টিটিউডটা আর এই দুটো বাদ দিতেও পারো, ঠিক আছে, কিন্তু এই তিনটে পড়তে হবে, স্যাটেলাইট, অপারেটর, কতগুলো করে স্যাটেলাইট রয়েছে, এই তিনটে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা জানবো স্পেস সেগমেন্টটা। ওই যে আমরা পড়লাম স্পেস সেগমেন্ট, ইউজার সেগমেন্ট, কন্ট্রোল সেগমেন্ট, স্পেস সেগমেন্টটা এটা আমরা ডিটেলসে পড়বো। এই অবধি বোঝা গেছে তোমাদের? ইয়েস অর নো একবার কমেন্ট করে জানাও। যেই ক্লাস দেখছো না কেন একবার কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা এই অবধি। ওকে, ঠিক আছে, চলো। তো এবার দেখো স্পেস সেগমেন্টটা কাকে বলে সেটা এবার আমরা পড়ি। স্পেস সেগমেন্ট, হোয়াট ইজ দ্য স্পেস সেগমেন্ট? Space segment consists of orbiting GPS satellite. GPS design originally consists of 24 satellite. আগেই বললাম জিপিএস এর মধ্যে কতগুলো স্যাটেলাইট আছে? 24টা। 8 each approximately 3 সার্কুলার অরবিট। তার মানে কি হচ্ছে, 3টে অরবিট থাকে, প্রতিটার মধ্যে 8টা করে স্যাটেলাইট লাগানো হয়। মানে ব্যাপারটা আমি তোমাদের যদি বোঝাই, ধরো এইটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবীর চারিদিকে ধরো এবার আমেরিকা কি করলো, 3টে অরবিট লাগালো। এই একটা অরবিট, ঠিক আছে, আর একটা ধরো এরকম একটা অরবিট, ঠিক আছে, আর একটা ধরো হচ্ছে এরকম একটা অরবিট, মানে 3টে ধরো অরবিট লাগালো জিপিএস এর জন্য। তাহলে 3টে সার্কুলার অরবিট এবং প্রতিটার মধ্যে 8টা করে স্যাটেলাইট। এবার এইটার মধ্যে ধরো 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আবার এটার মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আবার এটার মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তার মানে 3 ইন্টু 8, 3টে অরবিট, টোটাল 8টা স্যাটেলাইট, 3 8 24টা। তাহলে এইভাবে পৃথিবীকে চারিদিক দিয়ে ঘিরে দিল, ঠিক আছে। এইটা হচ্ছে তাহলে কি 24টা স্যাটেলাইটের গল্প। তারপর লেটার তারা চেঞ্জ করেছিল, মডিফাইড 6 অরবিট উইথ 4 স্যাটেলাইট ইচ। এরপর তারা অরবিটটাকে বাড়িয়ে দিল, কতগুলো অরবিট করলো? 6টা অরবিট করে দিল। কতগুলো অরবিট করলো? 6টা। আগে ছিল 3টে অরবিট, এবার করে দিল কতগুলো? 6টা। এই ধরো এই একটা অরবিট, এই ধরো একটা 2টো অরবিট, এই একটা ধরো 3টে অরবিট। কখনোই নর্থ সাউথ হবে না কিন্তু, ঠিক আছে। এই ধরো 4টে অরবিট, এই ধরো হচ্ছে 5টা অরবিট, আর একটা ধরো 6টা অরবিট, এরকম একটা ঘিজিবিজি টাইপের হবে। একটা কথা মাথায় রাখবে, অরবিটগুলো কিন্তু সব ওয়েস্ট টু ইস্ট হবে, কারণ জিও স্টেশনারি বিটে রয়েছে, ঠিক আছে, অরবিটে। নর্থ টু সাউথ কিন্তু কোনোভাবেই হবে না। এবার তাহলে কি বলছে, 6 অরবিট 4 স্যাটেলাইট ইচ। এবার প্রতিটার মধ্যে 4টে করে স্যাটেলাইট লঞ্চ করে দিল। তাহলে 6 ইন্টু 4, 6টা অরবিট 4টে করে স্যাটেলাইট, তাহলে 4 6 24। আগে ছিল কি 3টে অরবিট 8টা করে স্যাটেলাইট, তাহলে 3 8 24। এখন হয়ে গেল 6টা স্যাটেলাইট 6টা অরবিট 4টে করে স্যাটেলাইট, তার মানে হচ্ছে 4 6 24। তাহলে এটাকে ওরা চেঞ্জ করেছে, ঠিক আছে, অরবিটটাকে বাড়িয়েছে, পার অরবিটে স্যাটেলাইটের পরিমাণটাকে কমিয়েছে। ওকে, এটা জিপিএস মানে আমেরিকা করেছে, এটা শুধু আমেরিকার ক্ষেত্রে, জিপিএস এর ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। সো দ্য অরবিট আর অ্যারেঞ্জড সো at least 6 স্যাটেলাইট আর অলওয়েজ লাইন অফ সাইট ফ্রম অলমোস্ট এনিওয়ার অ্যাট দ্য আর্থ সারফেস ক্যান রিসিভ দ্য সিগন্যাল ফ্রম দ্য লিস্ট 4 অফ দেম। মানে আমরা এর জন্য কি হয়, এইভাবে 6টা অরবিট করার ফলে পৃথিবীতে যেখানেই আমরা থাকি না কেন, আমরা কিন্তু জিপিএস থেকে একটা স্যাটেলাইট বা আমরা যে কোনো মানুষকে ট্র্যাক করতে পারবো, পৃথিবীর যে প্রান্তেই সে থাকুক না কেন। আচ্ছা, জিপিএস স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় রয়েছে? 20,200 কিলোমিটার। ইনক্লাইনেশন হচ্ছে 55 ডিগ্রি। টেম্পোরাল রেজলিউশন হচ্ছে 11 ঘন্টা 58 মিনিট। আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে 11 ঘন্টা 58 মিনিট মানে কি, টেম্পোরাল রেজলিউশন কাকে বলে আগেই পড়িয়েছিলাম।
যদি পড়ে থাকো তাহলে জানবে। তাহলে এই হচ্ছে তোমার ধরো অল্টিটিউড, তাহলে কত কিলোমিটার উচ্চতা বলছে, ধরো আর্থ সারফেস থেকে 20,002, এটা ধরো আমার আর্থ সারফেস, এটা ধরো ভারতের মাটি মানে পৃথিবীর মাটি, সেখান থেকে কত 20,800 কিলোমিটার উচ্চতায় রয়েছে, 20,800, সরি 20,200, 20,200 কিলোমিটার উচ্চতায় রয়েছে। নেক্সট বলছে কি, এটা টেম্পো রেজলিউশন কত, 11 ঘন্টা 58 মিনিট, মানে এই স্যাটেলাইটটা ধরো এই জায়গায় রয়েছে, এই ঘুরে এসে আবার এখানটায় আসতে সময় লাগবে কত, একটা পাক নিতে 11 ঘন্টা 58 মিনিট, 58 মিনিট, এটাকে হচ্ছে টেম্পো রেজলিউশন, মানে একটা পাক পুরো আসতে মারতে কত লাগবে, 11 ঘন্টা 58 মিনিট। আর এটা আর্থের অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে থাকে, 55 ডিগ্রি, 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যে পড়বো প্রিন্সিপাল অফ জিপিএস অপারেশনস, জিপিএস অপারেশনের প্রিন্সিপালটা তাহলে কি হচ্ছে সেটা দেখবো, মানে জিপিএসকে আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি সেটা আমরা দেখবো। দি ইউজফুল ইনফরমেশন প্রোভাইডেড বাই জিপিএস রিসিভার্স মেনশন বিলো। প্রথম হচ্ছে লোকেশন, তাহলে জিপিএসকে আমরা কি করতে আইডেন্টিফাই করতে পারি, লোকেশনকে আইডেন্টিফাই করতে আমরা ইউজ করি। ঠিক আছে, তো জিপিএসকে আমরা কি করি, জিপিএসকে হচ্ছে আমরা কোনো জায়গায় লোকেশন, ধরো কোনো একটা জায়গায় ল্যাটিটিউড, তার লংগিটিউড, তার এলিভিয়েশন, এই তিনটে বার জানতে আমরা জিপিএসকে ইউজ করি। তোমরা দেখো না যে যে কোনো একটা জায়গায়, ধরো তুমি গুগলে গিয়ে গুগল ম্যাপ খুলবে, সেখানে গিয়ে সার্চ মারবে যে কোনো একটা জায়গার, তার ল্যাটিটিউড কত, তার লংগিটিউড কত, তার উচ্চতা কত, সব দেখিয়ে দেবে। তারপর কি করতে সাহায্য, স্পিড, ওয়েন ইউ আর ইন মোশন জিপিএস, অনেকে দেখবে যখন দৌড়ায় বা হাঁটে জিপিএস অন করে হাঁটে, ফাইনালি যে যখন স্টপ হয় তখন তাকে দেখিয়ে দেয় যে কত স্পিডে সে হেঁটেছে। ডিরেকশন অফ ট্রাভেল, জিপিএস রিসিভার ক্যান ডিসপ্লে ইউর ডিরেকশন অফ ট্রাভেল। ওই যে আমরা যখন করি না, আমরা অনেক সময় যখন কোনো রাস্তাঘাট চিনি না, আমরা জিপিএস অন করি, আমাদের বলে রাইটে যাও, লেফটে যাও, রাইটে যাও, তাহলে পরে আমরা এই ডিরেকশন অনুযায়ী যাই। নেক্সট হচ্ছে টাইম, জিপিএস রিসিভার রিসিভ দ্য টাইম ইনফরমেশন ফ্রম অ্যাটমিক ক্লক। টাইম ইনফরমেশন মানে জিপিএস কিন্তু আমাদের কাছে টাইম ইনফরমেশনও প্রোভাইড করে, যে কোন টাইমে আমি দেখবে যখন তুমি কোথাও জায়গায় যাবে তার টাইমটা ওখানে উল্লেখ করে দেয়, এই টাইমে তুমি ওখানে গেছো, ওই টাইমে তুমি ওখানে গেছো। স্টোরড লোকেশন, লোকেশন স্টোর করতে তো খুব ভালো ইউজ করে। তুমি দেখবে তোমার ফোনটা নিয়ে তুমি এদিক ওদিক ঘোরাফেরা করবে, মাসের শেষে গিয়ে তুমি জানবে, তোমার কাছে লিস্ট চলে আসবে যে তুমি এই মাসে তুমি কোথায় কোথায় গেছো, তার সমস্ত ডেটা কিন্তু তোমার কাছে চলে আসবে। কিউমুলেটিভ ডেটা কি বলছে, জিপিএস রিসিভার ক্যান অলসো কিপ ট্র্যাক অফ ইনফরমেশন সাচ অ্যাজ টোটাল ডিস্টেন্স ট্রাভেল, অ্যাভারেজ স্পিড, এগুলো সবই তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছো এক মাসে, তোমার কত স্পিড ছিল, ম্যাক্সিমাম কত স্পিড ছিল, মিনিমাম কত স্পিড ছিল, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে প্রোভাইড করবে, জিপিএস ডেটা প্রোভাইড করে, ঠিক আছে। নেক্সট এবার আমরা পড়বো ইন্ডিয়ান সিনারিও, এতক্ষণ জিপিএস পড়ছিলাম মানে ইউএস এর সিনারিও পড়ছিলাম, এবার আমরা ইন্ডিয়ার সিনারিও পড়বো, যার নাম দিয়েছিলাম গাগান, বা যার পরবর্তীকালে নাম হয় নাভিক। এই দুটো পড়লেই তোমাদের জিপিএস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, পুরো রিমোট সেন্সিং, জিআইএস, জিপিএস, তিনটে বড় বড় পার্ট, তিনটেই কমপ্লিট হয়ে যাচ্ছে। পরীক্ষার আগে এটা কমপ্লিট হয়ে গেলে খুব ভালো হলো, এটা তোমরা মনে রাখবে, কারণ এই রিমোট সেন্সিং, জিআইএস, জিপিএস থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসবে, ঠিক আছে। তো গাগান কি বলছে, গাগান হুইচ ইজ জিপিএস এইডেড জিও, গাগানের পুরো নাম কি, জিপিএস এইডেড জিও অগুমেন্টেড নেভিগেশন ইজ এ প্ল্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ এ রিজিওনাল স্যাটেলাইট বেসড অগুমেন্টেশন সিস্টেম অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে। তো গাগানের পুরো নাম কি, জিপিএস এইডেড জিও অগুমেন্টেড নেভিগেশন, এটা হচ্ছে গাগানের পুরো নাম। এই নামগুলো ফুল ফর্মগুলো তোমাদের মনে রাখতে হবে। কি নাম, জিপিএস এইডেড জিও অগুমেন্টেড নেভিগেশন, যেটাকে বলে ইজ এ প্ল্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ রিজিওনাল স্যাটেলাইট বেসড অগুমেন্টেশন সিস্টেম অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা ইন্ডিয়ার গভর্নমেন্ট, এটা ইন্ডিয়ার কিন্তু নিজস্ব নেভিগেশন সিস্টেম, ঠিক আছে। এই যে সিস্টেমটা, সেটা কি বলছে, এখানে 8টা স্টেশন ইউজ করা হয়, মানে 8টা স্টেশনে কি করা হয়, করা হয়, মানে এটা মাথায় রাখবে, 8টা স্টেশনে র্যাডারটা বসানো আছে। ধরো স্যাটেলাইট তো চলে গেছে, স্পেসে রয়েছে, তো স্যাটেলাইট যে ডেটা সিগন্যালগুলো আমায় দেবে সেগুলো ক্যাচ করার জন্য তো র্যাডার লাগাতে হবে। তো সেই র্যাডারগুলো কোন কোন সিটিতে রয়েছে, সেই র্যাডারগুলো হচ্ছে তোমার কতগুলো স্টেশন রয়েছে, 8টা, টোটাল 8টা স্টেশনে রয়েছে। কোন কোন স্টেটে, একটা দিল্লিতে রয়েছে, একটা গুয়াহাটিতে রয়েছে, একটা কলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, জম্মু, তিরুবনন্তপুরম, পোর্ট ব্লেয়ার আর মাস্টার কন্ট্রোল সেন্টার অফ ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হচ্ছে হেডকোয়ার্টার, যেখানে সব কিছুর হেড হয়, ঠিক আছে। তো এবার দেখো এখানে কি বলছে, দ্য নেক্সট মেজর মাইলস্টোন ইন গাগান ইজ দ্য কন্ডাক্ট অফ
কি বলছে, প্রিলিমিনারি সিস্টেম অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইট ওয়াজ সাকসেসফুলি কমপ্লিটেড ডিসেম্বর 2010। মানে গাগান কনসেপ্ট হয়েছিল কবে, 2010-এ মানে আসে, এবং ফার্স্ট গাগান নেভিগেশন স্যাটেলাইট করে কত সালে মে 21, 2011-তে। কিন্তু মে 21, 2011-তে এক্ষেত্রে যে স্যাটেলাইটটা ইউজ করা তার নাম হচ্ছে GSAT-8 স্যাটেলাইট এখানে লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাকি একটুখানি তোমরা রিড করে নিও, এগুলো একটু জাস্ট ইনফরমেশন দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। আরেকটা দেখে নাও তোমরা হচ্ছে কি নাভিক তাহলে কি বলছে, নাভিক হচ্ছে, নাভিকের ফুল ফর্ম হচ্ছে নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। টু মিট দ্য পজিশনিং, ন্যাভিগেশন অ্যান্ড টাইমিং রিকোয়ারমেন্ট দ্য নেশন ইসরো হ্যাজ এস্টাবলিশ দ্য রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম কল দ্য নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। ঠিক আছে, তো এই টাইমিং রিকোয়ারমেন্ট, কারণ শুধুমাত্র নেভিগেশন করলে তো হবে না, তার সাথে একটা টাইমের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড টাইম সেই অনুযায়ী যাতে ডেটা আমাদের দেয়। তো সেই জন্য ইসরো কী করলো, টাইমের সাথে অ্যাডজাস্ট করে কী করলো, নাভিক বানালো, নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, যার নাম কি ছিল, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, IRNSS। ঠিক আছে, এক্ষেত্রে কতগুলো স্যাটেলাইট ইউজ করা হয়, তুমি ভাবো জিপিএসে 24খানা স্যাটেলাইট ইউজ করা হচ্ছে, এখানে কতগুলো স্যাটেলাইট ইউজ করা হচ্ছে, মাত্র 7টা। তাহলে কার প্রিসিশন ভালো হবে, অবশ্যই জিপিএসের প্রিসিশন ভালো হবে। ঠিক আছে, তো বাকি এখানে দেখো কত ডিগ্রি ল্যাটিটিউড লংগিটিউড লেখা রয়েছে, এগুলো একটুখানি তোমরা রিড করে নিও। নেক্সট হচ্ছে গ্লোনাস তাহলে কি হচ্ছে, গ্লোনাস হচ্ছে কার, গ্লোনাস হচ্ছে রাশিয়ার নেভিগেশন সিস্টেম হচ্ছে গ্লোনাস, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কতগুলো স্যাটেলাইট ইউজ করে, এখানে 24+ স্যাটেলাইট ইউজ করা হয়, মানে জিপিএস এর 24, এখানেও +24+ স্যাটেলাইট। এই জন্য জিপিএস আর গ্লোনাস এই দুটো GNSS পার্ট 1 এর মধ্যে পড়ে। এটা ফুললি কাজ করতে শুরু করে কবে, 1993 সাল থেকে। গ্যালিলিও গ্যালিলিও হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের হচ্ছে গ্যালিলিও, যেটা কবে থেকে কাজ করে, 2011 সাল থেকে। আর এখানে কতগুলো স্যাটেলাইট ইউজ করা, 30খানা স্যাটেলাইট, 30 স্যাটেলাইট। বাইডু GNSS সিস্টেম অফ চায়না, এটা চায়না স্যাটেলাইট সিস্টেম, কবে থেকে কাজ করতে শুরু করে, 2000 সাল থেকে শুরু করে। আর এখানে কতগুলো স্যাটেলাইট ইউজ করে, 35টা স্যাটেলাইট ইউজ করে। তোমরা খালি জেনে রাখবে যে কোন দেশের স্যাটেলাইটের GNSS এর কোন দেশে কি নাম, মানে গ্যালিলিও কোন দেশের, বাইডু কোন দেশের, এগুলো কোন দেশের কি কি নাম সেগুলো জানবে। আর টোটাল সেই কতগুলো স্যাটেলাইট ইউজ করা হচ্ছে, কোনো কারোরটা 24টা, কারোর 35টা, কারোর 30টা, কারোর 7টা, তো সেইটা একটু জেনে রাখবে, ব্যাস এইটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর আমি যে হিস্ট্রিটা পড়ালাম এই হিস্ট্রিটা একটু মনে রাখার চেষ্টা করবে। আর যে সেগমেন্টগুলো করালাম, কন্ট্রোল সেগমেন্ট, ইউজার সেগমেন্ট, স্পেস সেগমেন্ট, এই 3টে সেগমেন্ট পড়লেই মোটামুটি তোমার জিপিএসে কাজ হয়ে যাবে, এর থেকে বেশি কিছু আর ডিটেলসে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা রয়েছে একবার কমেন্ট করো, যারা আছো ক্লাসে একবার কমেন্ট করো, কমেন্ট বক্সে লেখো যারা দেখতে পাই, যারা কারা ক্লাস করছে। চলো, তোমাদের তাহলে রিমোট সেন্সিং, জিআইএস, জিপিএস 3টেই হয়ে গেল, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির একটা বড় পার্ট হয়ে গেল। এরপর আমরা স্টার্ট করবো স্ট্যাটিস্টিক্স, কাল থেকেই স্টার্ট হবে স্ট্যাটিস্টিক্স। তো তোমরা স্ট্যাটিস্টিক্সের জন্য রেডি থাকো, আর এগুলো পড়তে থাকো, খুব ভালো করে পড়তে থাকো। তোমরা এখনও সবাই এক্সাম দাওনি, এক্সামটা দিয়ে দাও। ঠিক আছে, এতবার বলতে কেন হয় আমি জানি না, কারণ এগুলো তোমাদেরই জন্য, নিজেদের ভালোটা যদি না নিজেরা বোঝো কিছু করার নেই। আর যা বলছি সবকটা রিভিশন করতে থাকো, সবগুলো ভালো করে পড়তে থাকো। চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে কালকে আবার এরকমই, কালকেও ক্লাস হবে, কালকে ক্লাসটা একটু আগে হবে, হয়তো তোমাদের কালকের ক্লাসটা 8টা অথবা 9টা এরকম সময় হয়তো হবে। আমি তোমাদের মেলে তোমাদের চলে যায় লিঙ্ক, আজকে যেমন ক্লাসের লিঙ্ক সকালবেলায় তোমাদের কাছে চলে গেছে 11টা-12টার সময়, তখনই তোমরা যদি মেলটা থেকে লিঙ্কে ক্লিক করতে দেখতে কটায় ক্লাস, তখনই ওখানে যদি তুমি নোটিফাই মি মেরে রাখতে, তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যেত যে ক্লাস লাইভ হয়ে গেছে। তো এইসব করার তোমাদের কোনো ইচ্ছাই নেই। ঠিক আছে, এত সব কিছু বলে তো হয় না, তোমাদের ইচ্ছা থাকা দরকার, তবেই হবে। ঠিক আছে, তো ক্লাস লাইভ করো, তোমরা লাইভ ক্লাস না করলে মুশকিলে পড়বে নিজেরাই। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে আমরা স্ট্যাটিস্টিক্সের ক্লাস করবো। কালকে পারলে ইউটিউবে পেপার 1-এরও ক্লাস হবে, টিচিং অ্যাপটিটিউড। ঠিক আছে, এখন একটু সময় কম পাচ্ছি বলে ফ্রি ক্লাস হচ্ছে না, ফ্রি ক্লাস আবার হবে, সময় একটু বার করতে পারি, ফ্রি ক্লাস আবার হবে। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, টাটা।